যা অজানা তা অনিশ্চিত, যা অজানা তা অনিশ্চিত। অ্যাংজাইটি অজানা, যার জন্য আপনি ভাবছেন কি রে বাবা, কি হবে কি হবে, ওই হবে তাই হবে, কিচ্ছু হবে না। আপনি জানেন না বলে আপনি অনিশ্চিততার মধ্যে ভুগছেন, যার ফলে আপনার টেনশন বাড়ছে। অনিশ্চিত বিষয় আমাদেরকে টেনশন দেয়। অসাধারণ কথা, অসাধারণ। আপনি ভালো করে বুঝুন এটা কি বলেছে। চিন্তা ভাবনার মধ্যে দিয়েই মানুষ নেতিবাচক অনুভূতিকে আহ্বান করে। যখন আপনি নিজেকে এই বিষয়ের প্রতি অবগত করে তুলবেন, নিজেকে বুঝিয়ে দেবেন যে এই বিষয়টা সম্পর্কে, যে নেতিবাচক চিন্তা আসলেই কিছু নয়, এটা কিচ্ছু নয়, বরং আপনার একটা ভাবনা মাত্র, যেটা আসতেই পারে, তবেই আপনি শান্তির পথে অগ্রসর হবেন। এইগুলো পড়লেই আপনি বুঝতে পারবেন যে আমাদের কোথায় মিস্টেক হচ্ছে। দেখুন এই জায়গাটা আরো খুব ভালো। মস্তিষ্কের কাজ হলো আমাদের পরিবেশে সম্ভাব্য বিপদ সম্পর্কে সতর্ক করা, যেটা সে করছে, যা আমাদের জীবনকে ঝুঁকিপূর্ণ করে তুলতে পারে। আমাদের মস্তিষ্ক দক্ষতার সঙ্গে তার কার্য সম্পাদন করে কেবল আমাদের আশেপাশের পরিবেশ পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ নয়, আমাদের পূর্ব অভিজ্ঞতা এবং স্মৃতির ওপর ভিত্তি করে অনুমানমূলক পরিস্থিতিও পূর্বাভাস দেয়। ব্যাপারটা ভালো করে বুঝুন, এতে দোষের কিছু নেই। মস্তিষ্ক ঠিক সেই কাজটাই করে যার জন্য তাকে গঠন করা হয়েছে। আচ্ছা, এই বিষয়টি সত্য যে আমরা আমাদের জীবনের কোনো কিছুকেই নিয়ন্ত্রণ করতে পারবো না। দেখুন বিষয়গুলো কিন্তু আমি বিভিন্ন সময় ভিডিও আলোচনা করেছি। তবে একটি বিষয় যা আমাদের নিয়ন্ত্রণাধীন, তা হলো আমাদের ভাবনা চিন্তা, কি করবো আর কি করবো না। আসুন আমরা একটা অসাধারণ সফরতে এগোই এবং আমরা নুয়েন স্যারের সঙ্গে একটা সুন্দর অক্সিজেনযুক্ত সফরতে এগিয়ে চলি, এবং এটা আমাদেরকে অক্সিজেন দেবে আমাদের এই দুশ্চিন্তাগুলো থেকে কিভাবে আমরা বেরোবো। বেসিক্যালি আমাদের মাথায় অনেক দুশ্চিন্তা আসে, টেনশন আসে, ভয় আসে, সন্দেহ আসে, বারবার একই চিন্তা আসছে, আমি বেরোতে পারছি না, আমার মাথায় একই যেন চিন্তা কেবলমাত্র সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত আসছে, অস্থির হয়ে উঠছি, বিরক্ত হয়ে যাচ্ছি, বিভিন্ন রকম চিন্তা, বিভিন্ন রকম টেনশন। অন্য লোককে দেখে আমি ভাবতে থাকছি কি ভাবছে সে আমার সম্পর্কে, রোগের চিন্তা, বিভিন্ন রকম বিপদের চিন্তা, সারাদিন ভাবছি কিছু না ঘটে যায়, কিছু না হয়ে যায়, আমি যেন মন শান্ত করতে পারছি না, শান্তি পাচ্ছি না। আসুন আমরা এই বইটাকে আজকে জানবো, এই বইটা পড়বো আমরা খানিকটা আজকে, এবং বিশেষ করে যে দাগগুলো দিয়ে রেখে দিয়েছি আমি। অ্যাকচুয়ালি এই বইটা আগে ইংলিশ ভার্সান পড়েছিলাম, হঠাৎ করে আমার বাংলা ভার্সানটা চোখে পড়ে এবং আমি বইটা নিই। তার কারণ হচ্ছে যে আপনাদের সাথে যাতে আমি শেয়ার করতে পারি, এবং বইটার যে দাগ দেওয়া অংশগুলো আছে সেগুলো আমরা পড়বো এবং একটুখানি গভীরে বিষয়টাকে বোঝার চেষ্টা করব। আমি বিষয়গুলোকে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনারা সাথে থাকুন, খুব ভালো অভিজ্ঞতা হবে এবং চিন্তা সম্পর্কে যে আমাদের ধারণা আছে সেটা প্রায় বদলে যাবে। তো আমরা এই বিষয়টা সম্পর্কে জানবো, বিষয়টাকে বইটাকে পড়বো। তার আগে কয়েকটা বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করি, ভালো লাগবে আপনাদের। সেটি হচ্ছে যে এই স্যার নুয়েন, জোসেফ নুয়েন, উনি বলছেন যে সকল চিন্তা সত্য বা উপকারী নয়। উনি কি বলছেন, এই বইটাতে লেখা আছে সকল চিন্তা সত্য বা উপকারী নয়। আমাদের মধ্যে আসা চিন্তাগুলো সব বৈধ এবং বাস্তব না, উনি বলছেন সেটা নয়। উনি বলছেন এই ধারণাটাই ভুল, অর্থাৎ আমাদের মাথায় যে চিন্তাগুলো আসে সেই চিন্তাগুলোকে আমরা বৈধ এবং বাস্তব ভাবি, কিন্তু অ্যাকচুয়ালি সেটা নয়। উনি বলছেন যে এরম বিষয় না, আমাদের মাথায় ভুল চিন্তা আসতেই পারে এবং বেশিরভাগ ক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটে। উনি বলছেন যে আমরা এই ধরনের নেতিবাচক চিন্তাগুলোকে করতে করতে একটা লুপ তৈরি করি, অর্থাৎ একটা জাল তৈরি করি, যে জালের মধ্যে আমরা ঢুকে যাই বেসিক্যালি, অর্থাৎ একই চক্রের মধ্যে ঢুকে যাই এবং সেই চক্রটা থেকে আমরা বেরোতে পারি না, এবং এটা অজান্তেই ঘটে। এবং এই যে চক্রটা আমরা তৈরি করেছি, এই চক্র থেকে বেরোনোর দরকার, কিন্তু দুঃখের ব্যাপার আমরা জানি না তার পথ কি। স্যার বলছেন যে এর থেকে কিন্তু বেরোনো সম্ভব, শুধু বিষয়টাকে বোঝার দরকার ভালো করে এবং অভ্যাসের মধ্যে নিয়ে আসা দরকার, আর কিছু না। নেতিবাচক চিন্তা ধারণা চিনতে পারা, ভালো করে বুঝবেন এই জায়গাটা, নেতিবাচক চিন্তা ধারণা চিনতে পারা এবং চ্যালেঞ্জ করা। এই চ্যালেঞ্জ করার বিষয়টা কিন্তু আগের দিনকে আমি বলেছি, বহু লেখকের আমি বই পড়েছি, বিভিন্ন বই পড়েছি, সেখানে তো একটা বিষয় খুব ক্লিয়ার যে চিন্তাটাকে চ্যালেঞ্জ করতে হবে, তবে আপনি বুঝতে পারবেন এটা ভুল চিন্তা, তবে আপনার মধ্যে সাহস জন্মাবে, আপনার মানসিকতা পরিবর্তন হবে। একজনার মানসিক অবস্থার পরিবর্তন এবং একটি গঠনমূলক মানসিকতা তৈরি করা, তার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ এটা, মানে চ্যালেঞ্জ করাটাকে উনি বলছেন। নেতিবাচক চিন্তাগুলোকে একবার যদি আমরা চিহ্নিত করতে পারি তাহলে কিন্তু আমাদের অনেকটা কাজ এগিয়ে যায়।
এবং চিহ্নিত করার পর কি করতে বলছেন উনি বলছেন যে প্রশ্ন করো এর বৈধতা নিয়ে। আমি বিভিন্ন ভিডিওতে বিভিন্ন জায়গায় বলেছি প্রশ্নটা যদি আমরা ঠিকঠাক করতে পারি তাহলেই হলো। এটা একটা সিবিটির পার্ট, যে চিন্তা যেটা আমার আসছে প্রথমেতেই আপনি ভাবুন আচ্ছা এটা আমি কি অনুমান করছি না বাস্তব। দেখুন এখানেতেই আপনি হালকা হয়ে যাবেন। তারপর বইটা যখন পড়বো তো অভিজ্ঞতা অন্যরকম হবে সকলেরই। আপনার মাথায় বা আমার মাথায় যে চিন্তাটা আসছে প্রথমে তো যদি আমরা তাকে প্রশ্ন করি আচ্ছা যে চিন্তাটা আসছে সেটা কি বৈধ চিন্তা নাকি আমার অনুমান, এটার ভেতরে কি কোনো তথ্য আছে, তথ্য মানে যুক্তি বা কোনো ভিত্তি আছে কি, আচ্ছা এটা কি বাস্তবতা, এটা কি আমার বাস্তব চিন্তা, যে চিন্তাটা আসছে বাস্তব চিন্তা হলে আগে ঘটলো না কেন, আর আমি হয়তো গুরুত্ব দিচ্ছি কেন তাহলে বাস্তব যদি না হয়, আমার কাছে কি প্রমাণ আছে, আচ্ছা এই যে চিন্তাটা করছি একে সমর্থন করার মতো কোনো প্রমাণ আছে, এটা কি সমর্থনযোগ্য চিন্তা। তো এই ধরনের যে প্রশ্নগুলো আছে যদি আমরা করতে পারি শান্তভাবে, আমি যে প্রশ্নগুলো করলাম এগুলো করুন না, দেখুন না কতটা শান্ত হয়ে যাবেন। এই ধরনের প্রশ্নগুলো যদি আমরা করতে পারি তাহলে আমাদের কি সৎসাহস বাড়বে এবং চিন্তার যে মিথ্যা লুপ আছে এর থেকে আমরা আস্তে আস্তে বেরিয়ে যাবো। উনি বলছেন যে গঠনমূলক চিন্তাভাবনা আমাদের করতেই হবে, কারণ গঠনমূলক চিন্তাভাবনা যদি না করি এই নেতিবাচক চিন্তার জাল থেকে কিন্তু আমরা বেরোতে পারবো না। এবং গঠনমূলক চিন্তাটা কিরকম, দেখুন আমরা প্রায়শই যে কথাটা বলে থাকি নিজেদের মধ্যে যে আমি পারছি না, হচ্ছে না, হবে না, সম্ভব নয়, আমার দ্বারা এই ধরনের কাজ করা সম্ভব নয়, আমি এই জায়গা থেকে হয়তো বেরোতে পারবো না, এই একটা দুঃখের মধ্যে আমি আছি, এই দুঃখ আমার সারা জীবন থাকবে, সারা জীবন কি ওষুধ খেতে হবে, সারা জীবন কি ওটা করতে হবে, আমরা অহেতুক নেগেটিভ চিন্তা করে থাকি নিজের সাথে। এই সেলফ টকিং যেটা করছি এটা একদিক থেকে ভালো, কিন্তু এটা তখন গন্ডগোল করে যখন আমরা নেগেটিভ কথাগুলো বলি। তো এই নেগেটিভ চিন্তাগুলো কিন্তু লাখ লাখ বছর ধরে কোনো লাভ নেই। অ্যাকচুয়ালি কি আমরা যখন কোনো কাজে ব্যর্থ হই আমরা নিজেদেরকে ভাবি প্রথমেই যে আমরা অযোগ্য, ফার্স্টেই আমরা নিজেদেরকে ভেবে নিই আমরা অযোগ্য। দেখুন যোগ্য অযোগ্যতা পরে হবে, আগে তো আমরা চেষ্টা করি তারপরে দেখা যাবে। তো আমরা প্রথমেই অযোগ্য ভেবে নিই। অ্যাকচুয়ালি ওপরওয়ালা আমাদেরকে সব আলাদা আলাদা তৈরি করে, যদি একই রকম তৈরি করতো তাহলে আমাদের দেখতে তো একই রকম হতো, তাই না? কিন্তু আলাদা আলাদা তৈরি করে, এটা আমরা মেনে নিই না। আমাদের যোগ্যতা যেটা আছে সেটাকে আমরা হারিয়ে ফেলি অন্য লোকের সঙ্গে তুলনা করে। করবেন না, নিজের লাইফটাকে কাটান, নিজের ফ্যামিলির সাথে কাটান, বাড়িতে যদি বাচ্চা থাকে তাদের সাথে কাটান, আপনি অনেক ভালো থাকবেন। অহৈতুক এই চিন্তাগুলোকে গুরুত্ব দেবেন না। উনি বলছেন যে আমি যখন কাজে ব্যর্থ হই তখন নিজেকে অযোগ্য ভাবি, এটা না ভাবার জন্য চিন্তাটাকে ঠিকঠাক করে করতে বলছেন উনি বলছেন আমি এবার অসফল হতে পারে তার পরের বারে অসফল হব, 2-4 বার আমি অসফল হতেই পারি, একাধিকবার হতে পারি, বারবার হতে পারি, 1000 বার হতে পারি, তো এটা কোনো বড় ব্যাপার না। কিন্তু এই অসফলতা থেকে আমি কিছু শিখছি যেটা আমার দ্বিতীয়বার কাজে লাগছে। তাহলে উনি বলছেন যে অসফলতা আমাদের শুধু ব্যর্থতার জন্য দুঃখ পাওয়ার কোনো কারণ হয়ে উঠতে পারে না। উনি বলছেন যে অসফলতা আমাদেরকে জ্ঞান বাড়ায়, শিক্ষা দেয়। তো উনি একজন বিখ্যাত কিন্তু লেখক এবং ওনার এই বইগুলো থেকে প্রচুর উপকার পেয়েছে। উনি একটা বই লেখেননি, একাধিক বই লিখেছেন। দ্য অ্যাংজাইটি অ্যান্টিডোট, বক্সড সেট, বাউন্ডারিজ অ্যান্ড ফ্রিডম, বিয়ন্ড দ্য থট, আর এই যে বইটা সে হচ্ছে ডোন্ট বিলিভ এভরিথিং ইউ থিঙ্ক। এই বইটাকে যারা পড়েছেন তাও বলবো আপনারা সাথে থাকুন, কারণ এই কথাগুলোকে আমরা একটু অ্যানালাইসিস করব। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদের কাছে আগেও অনুরোধ করেছি, এখনও অনুরোধ করছি, প্লিজ আমি যেহেতু কাউন্সেলিং ছেড়ে দিয়েছি প্লিজ আমাকে ফোন করবেন না। আমি বারবার রিকোয়েস্ট করেছি অনেক কাউকে, তাও তারা আমাকে ফোন করছে। দেখুন এইভাবে যদি ফোন করেন তাহলে হয়তো যে নাম্বারেতে আপনারা ফোন বা মেসেজ করছেন সেই নাম্বারটা মাসখানেক বাদে বন্ধ করে দেওয়া ছাড়া আমার কোনো আর পথ থাকবে না। তাই আমি আপনাদের কাছে আবার হাত জোর করে রিকোয়েস্ট করছি প্লিজ ফোন বা মেসেজ করবেন না। এবং যদি কোনো রকম মানসিক সমস্যা থাকে প্লিজ আপনারা কাছাকাছি যে কোনো একজন সাইকিয়াট্রিস্টকে দেখান, মানসিক রোগ বিশেষজ্ঞ ডাক্তারবাবুকে। উনি যদি মেডিসিন দেন তাহলে অবশ্যই খাবেন, কখনোই নেগলেক্ট করবেন না, ওনার পরামর্শ ছাড়া মেডিসিন বন্ধ করবেন না। কাছাকাছি কাউন্সিলিং করান। আপনার কাছাকাছি যদি সরকারি কোনো হসপিটাল থাকে সেখানে আপনি দেখাতে পারেন, মানসিক রোগ বিভাগে খুব ভালো চিকিৎসা হয়। আপনি যোগা করুন, প্রাণায়াম করুন, এক্সারসাইজ করুন, খেলাধুলা করুন, মানুষের সঙ্গে প্রচুর কথা বলুন এবং ভালো ভালো বই পড়ুন এবং খুব ভালো থাকুন। ধন্যবাদ। এই বইটিতে কি লিখেছে দেখুন, প্রথম যে কথাটা আছে লেখা আছে যে যদি না বুঝতে পারেন আপনারা শুনুন, লেখাটা যদি না এখানেতে বোঝা যায় আমার, কারণ যেটা দিয়ে আমি রেকর্ডিং করছি এটা একটা মোবাইল, খুব ভালো জাতীয় ক্যামেরা নয়, এই আর কি। এখানে লেখা আছে যে আমরা কল্পনার রাজ্যে বাস করি, বাস্তব নয়। সিডনি ব্যাংকস বলেন কল্পনা বাস্তব নয়, তবু কল্পনার মাধ্যমেই আমাদের বাস্তবতা তৈরি হয়। দেখুন আমরা যখন একই কল্পনা, মিথ্যা চিন্তা হোক বা কল্পনা হোক, যখন করতে থাকি তখন আমাদের কিন্তু সেটা বাস্তব মনে হয়। এটা কিন্তু ভুল। প্রথমেতেই উনি বলে দিয়েছেন না যে আমরা যে চিন্তাগুলো করি সেগুলো কিন্তু সব ঠিক না, বেশিরভাগ ক্ষেত্রে ভুলভাল করি। তো ওইটাই
এটা কিন্তু ভুল চিন্তা। হ্যাঁ, আমরা ওটা প্র্যাকটিস করে ফেলেছি। তো আমরা যদি নতুন প্র্যাকটিস করতে চাই তাহলে আবার আমাদের নতুন একটা অভ্যাস তৈরি হয়ে যাবে, তাই না? তো আমরা অনেকেই একই ঘটনার সাক্ষী থাকি বা একই সময় একই জায়গায় থাকি, তবু আমাদের অভিজ্ঞতা সম্পূর্ণ ভিন্ন হয়। দেখুন, 10 বন্ধু মিলে যদি আমরা যদি কোনো একটা সিনেমা দেখতে যাই, এমন নয় 10 জন বন্ধু সেই সিনেমাটার একই রকমভাবে অর্থ বুঝছে। কারোর একটা অংশ ভালো লাগতে পারে, অন্যজনের আর একটা অংশ ভালো লাগতে পারে। যিনি পড়াশোনা ভালো লাগেন তার ক্ষেত্রে হয়তো ওখানে কোনো ইউনিভার্সিটি সম্পর্কে দেখালো, সেটা তার ভালো লাগতে পারে। যার প্রেম ভালো লাগে তার হয়তো প্রেমিক প্রেমিকার যে সিনটা ছিল সেটা ভালো লাগতে পারে। তো বিভিন্নভাবে আমরা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কিন্তু বিষয়গুলোকে নিতে পারি, একরকম নয়। এখানে উনি একটা উদাহরণ দিয়েছেন, তিনি বলেছেন যে এই উদাহরণটা প্রমাণ করবে যে আমরা কল্পনার জগতে বাস করি, বাস্তবে নয়। দেখুন, 100 জনকে যদি জিজ্ঞাসা করা হয় অর্থের মূল্য কি, মানে যে টাকা পয়সা তার মূল্য কি, আপনার কি মনে হয় আপনি কতগুলি উত্তর পাবেন? অর্থের মূল্য একই, কিন্তু আমরা আমাদের প্রয়োজনীয়তা অনুযায়ী একাধিক রকমের উত্তর দেবো। একরকম উত্তর কিন্তু আমরা দেবো না। তার জন্য যে বিষয়টা আমার সামনে ঘটছে তার অর্থ কিন্তু আমরা এক রকম ভাবে ধরি। আমি হয়তো ভুলভাবে নিচ্ছি, আমার এটা ঠিক হচ্ছে না, সামনের মানুষটা কি ভাবছে আমি ভাবছি, কিন্তু সে কিছু নিয়ে ভাবতে পারে, সে ভালো ভাবতে পারে, আমি কিন্তু ভুলভাবে ভাবছি এটা, ঠিক আছে? আচ্ছা, আর কি আমাদের অনুভূতি বাহ্যিক ঘটনা থেকে আসে না, কিন্তু ঘটনা সম্পর্কে আমাদের নিজস্ব চিন্তা ভাবনা থেকে আসে। ভালো করে দেখুন, বাহ্যিক ঘটনা থেকে আসে না। অর্থাৎ আমি যেটা বললাম, একটি সিনেমা দেখতে গেছি, আমার মনের মধ্যে যে চিন্তা ভাবনাগুলো আছে সেই চিন্তা ভাবনার সঙ্গে মিল যখন ওই সিনেমার ঘটনাগুলো হবে, সেগুলো কিন্তু আমার মস্তিষ্ক বেশি আকর্ষণ করবে। আমার বেসিক্যালি এরম যদি আরো সহজ করে বলি, যে আমার যদি জুতো ছিঁড়ে যায় বা জুতো ছিঁড়ে যাওয়ার মতো কন্ডিশন যদি তৈরি হয়ে যায়, আমি যদি বাজার দিয়ে হাঁটি, তো আমার মাথা কিন্তু জুতোর দোকানগুলো খুঁজতে থাকবে যে আমি কোথা থেকে যাব এবং জুতোটা কিনবো। অর্থাৎ আমার ভেতরকার যে ঘটনা, সেই ঘটনা অনুযায়ী আমাদের অ্যাক্টিভিটি বদলে যায়, আমাদের অনুভূতি বদলে যায়, আমাদের দেখার ধরন বদলে যায়। আমাদের চোখে যে চশমাটা আছে, এই অনুভূতির চশমা থেকে তৈরি হয়। মানে আমাদের যে অভিজ্ঞতা হয়, সেই অভিজ্ঞতা থেকে আমরা একটা চশমা পরি, এমন একটা লেন্সওয়ালা চশমা পরি। আমরা যদি সারাদিন ভয় পাই, সেই লেন্সটা আমাদেরকে ভয়টাই দেখায়, অন্য কিছু দেখায় না। হ্যাঁ, আপনি যেহেতু একই ধরনের চিন্তা করছেন, তাই আপনার মস্তিষ্ক একই ধরনের চিন্তা করতে বাধ্য হয়ে গেছে, এর থেকে বিশেষ কিচ্ছু নয়। আচ্ছা, আমি দাগ দিয়ে রেখে দিয়েছি, সেই বিষয়গুলো পড়বো। এইগুলো পড়লেই আপনি বুঝতে পারবেন যে আমাদের কোথায় মিস্টেক হচ্ছে। দেখুন, এই জায়গাটা আরো খুব ভালো। মস্তিষ্কের কাজ হলো আমাদের পরিবেশে সম্ভাব্য বিপদ সম্পর্কে সতর্ক করা, যেটা সে করছে, যা আমাদের জীবনকে ঝুঁকিপূর্ণ করে তুলতে পারে। আমাদের মস্তিষ্ক দক্ষতার সঙ্গে তার কার্য সম্পাদন করে কেবল আমাদের আশেপাশের পরিবেশ পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ নয়, আমাদের পূর্ব অভিজ্ঞতা এবং স্মৃতির ওপর ভিত্তি করে অনুমানমূলক পরিস্থিতিও পূর্বাভাস দেয়। ব্যাপারটা ভালো করে বুঝুন, দরকার লাগলে একটু টেনে ভালো করে দেখে নেবেন। এতে দোষের কিছু নেই। মস্তিষ্ক ঠিক সেই কাজ করে যার জন্য তাকে গঠন করা হয়েছে। আমরা বিষয়টাকে আরেকটু ভালো করে বুঝবো। তার জন্য কি বিষয়টা হলো, আরেকবার পড়ি লাইনটা, এতে দোষের কিছু নেই। মস্তিষ্ক ঠিক সেই কাজটাই করে যার জন্য তাকে গঠন করা হয়েছে। ঠিক আছে? তার মানে এখান থেকে আমরা কি বিষয়টা বুঝলাম? এখান থেকে এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেল যে আমাদের মস্তিষ্কর কাজ হচ্ছে বিপদ থেকে আমাদেরকে রক্ষা করা, তার জন্য সে পূর্বাভাস করে, তার জন্য সে বিপদ খোঁজে। এবার আপনি যদি বিপদটাকে মস্তিষ্কের মধ্যে রাখেন, আপনি যদি সারাদিন ধরে ভাবেন যে আমার বিপদ ঘটবে বিপদ ঘটবে, এই বিষয়টা যদি সচেতন মন থেকে বারবার বলতে থাকেন, অবচেতন মন সেটাকে বাস্তব ভাবে এবং মস্তিষ্ক ভাবে আমাদের বিপদ কিন্তু ঘটবে। এবং অ্যামাগডালা যার জন্য কি হয়, তার নিজস্ব যে সিম্পল যে কাজগুলো আছে এগুলো করতে পারে না, সেভাবে সারাক্ষণ বিপদ ঘটবে এবং সে অ্যাক্টিভ হয়ে থাকে। আমাদের যে হরমোন সিক্রেশনগুলো আছে সেগুলো বেড়ে যায়। কারণ আমি তো বারবার বলছি যে বিপদ ঘটবে, কিন্তু একবারও আমি নিজেকে এটা বোঝানোর চেষ্টা করছি না বিপদ তো ঘটছে না। তাহলে ওই চ্যালেঞ্জ নিতে হবে যে ঠিক আছে, যা ঘটবে দেখা যাবে। মানে এতে কিছু দোষের কিছু নেই। আপনার যে বিষয়টা ঘটছে এতে আপনার কোনো দোষই নয়, আপনি বিষয়টা বুঝতে পারছেন না। তার মানে আপনাকে এটা বোঝাতে হবে যে বিপদের কথাটা ভাবছি, এটা আমি নিজের থেকে বলে বলে অভ্যাস করে ফেলেছি। সেই কারণেই আমি বারবার বলি যে নেগেটিভ কথাগুলো নিজের সাথে বলবেন না। 2 ঘন্টার অস্থিরতা আর 24 ঘন্টার অস্থিরতা এক বিষয় নয়। একটা ছেলে বলছে আমাকে যে আমি সপ্তাহে 2 দিন কি একদিন দেখা যাচ্ছে যে 1 ঘন্টা 2 ঘন্টা করে অস্থির হচ্ছি, স্যার আমি ভালো নেই। অ্যাকচুয়ালি তা তো নয়, সে আগে 24 ঘন্টা অস্থির ছিল আর এখন সে মাঝে মাঝে অস্থির হচ্ছে, তাও সে বলছে ভালো নেই। তো আজ থেকে 2 বছর আগে তার অবস্থা অনেক
খারাপ ছিল, সে চিন্তা করে করে সারাদিন নষ্ট করে ফেলতো, এখন সে বুঝতে পেরেছে নিজের কাজ করছে তাও বলছে ভালো নেই। এটা নেগেটিভ কথাবার্তা। হ্যাঁ, এই কথাগুলো বলে কিন্তু খুব একটা বেশি লাভ হয় না। তো যাই হোক, আবার নেক্সট জায়গায় যাই। আপনারা কিনবেন প্রয়োজনেতে বইটা, আগে দেখুন কেমন লাগে। যে মুহূর্তে আমরা আমাদের মনের ভাবনাগুলো নিয়ে চিন্তা করতে থাকি, আমরা আবেগে দোদুল্যমান হই। মানে কি, আমরা যখনই চিন্তাগুলোকে নিয়ে ভাবতে থাকি তখন আমাদের আবেগ আসতে থাকে, আমাদের ইমোশনের সঙ্গে সেই চিন্তাগুলো কানেক্টেড হয়। এই প্রক্রিয়া চলাকালীন আমরা মনে মনেই আমাদের ধ্যান ধারণা, সমালোচনা এবং মূল্যায়ন করতে শুরু করি এবং সমস্ত রকম অভ্যন্তরীণ মানসিক অশান্তি ভোগ করি। তার মানে আমরা কি করি, যে চিন্তাটা আমরা করছি ভেতরে ভেতরে, যেটা ভয়টা পাচ্ছি সেটাকে নিয়ে আমরা এমন মূল্যায়ন করতে শুরু করি, এবং যে মূল্যায়নটা করি কিন্তু ভুলভাল। আমার আজকে 2 বছরের যে ধরে টেনশন আসছে, চিন্তা আসছে, ভয় লাগছে, তার জন্য আমার কিছু হচ্ছে না, তাও আমি ভাবছি এখনো কিছু হবে। এটা এবার ভাবতে হবে যে কিছু হবে না, যেটা হবে দেখা যাবে। এই চিন্তাটা একটা ডিসঅর্ডারের কারণে আসছে, এর থেকে বিশেষ কিচ্ছু নয়। এইভাবে ভাবতে হবে। এখান থেকে বিষয়টা, বইটা যখন পড়বেন খুব ধীরে ধীরে পড়বেন। হ্যাঁ, আর নেতিবাচক অনুভূতি মাঝে মধ্যে আমাদের সাহায্য করতে পারে। যেমন যখন আমরা কোনো অন্ধকার রাস্তা দিয়ে হাঁটার কথা ভাবি, তখন নেতিবাচক অনুভূতি আমাদেরকে সেই পথে যাওয়ার থেকে আটকাতে পারে। দেখুন, আমাদের যে নেগেটিভ চিন্তা, আমরা বারবার বলি যে নেগেটিভ চিন্তা আমার আসছে, আমি পজিটিভ করতে পারছি না, এটা বন্ধ হওয়ার দরকার। নেগেটিভ চিন্তাও কিন্তু আমাদের ভালো। একটি রাস্তা দিয়ে আপনি যাচ্ছেন যেটা অন্ধকার রাস্তা, আপনার কাছে টাকা পয়সা আছে, ফোন আছে, আপনার মাথায় চিন্তা হলেও গেলে ভাই বিপদ হতে পারে, এই চিন্তাটা তো আপনার জন্য আমার জন্য তো দরকারি। তাহলে নেতিবাচক চিন্তা সবসময় খারাপ তা নয়, কিন্তু আমরা সেটাকে বারবার তাকে অভিযোগ করি এটা খারাপ। চিন্তাকে চিন্তা বলে ভাবুন, নেতিবাচক, ভালো, ইতিবাচক এসব বলে ভাববেন না। চিন্তা ভুল আসতেই পারে, সেটা আমি গুরুত্ব দেবো না। সত্যকে কখনোই প্রমাণ করার প্রয়োজন নেই। দেখুন, বিষয়টা খুব গুরুত্বপূর্ণ কথা। সত্যকে কখনোই প্রমাণ করার প্রয়োজন নেই, বা কোনো রকম পরীক্ষা নিরীক্ষা করার প্রয়োজন নেই। আপনার মাথায় যে চিন্তাটা আসছে সেটা যদি সত্য হয় তাহলে সবার কাছে সত্য, আর যদি সেটা অসত্য হয় সবার কাছে অসত্য। আপনি যেটা ভাবছেন আপনার কাছে সত্য, সেটা অন্য লোকের কাছে অসত্য হয়ে যাবে? তা হয় না। আপনি যেটা ভাবছেন, আশেপাশের লোক যেটা বলছে যে ভাই টেনশন করো না, তার মানে টেনশনের কিছু নেই, এটা ভাবুন। সত্যর কোনো রকম প্রমাণের প্রয়োজন নেই। আপনার ইসিজি রিপোর্ট, ইকো রিপোর্ট, সমস্ত রিপোর্ট ঠিক, আপনি ওকে, আপনি লোকের সাথে খুব ভালো কথা বলেন, আপনি হেসে খেলে কথা বলেন, আপনি তাও ভাবছেন আপনি অসুস্থ, তো আপনার তো সত্য বিষয়টা হচ্ছে আপনার শরীর ঠিক আছে, পরীক্ষা রিপোর্ট ঠিক আছে। এই সত্যকে আপনি অগ্রাহ্য করবেন কেন? সত্যের সাথে থাকুন, অসত্য জিনিসকে বিশ্বাস করবেন না, একদম দূরে সরিয়ে দিন, যা হবে দেখা যাবে। আবার আমি বলছি, বারবার একই কথা, চ্যালেঞ্জ করা। সুতরাং আমরা কি ভাবছি তার সঙ্গে আমাদের দুঃখের বা কষ্টের কোনো সম্পর্ক নেই, বরং আমরা যে ভাবছি সেটাই আমাদের দুঃখের সব থেকে বড় কারণ। আমরা যে ভাবছি, যে আমাদের ভাবনাগুলো আসছে, সেগুলো উনি বলছেন দুঃখ কষ্টের সঙ্গে কোনো সম্পর্ক নেই, বরং আমরা যে ভাবছি আমাদের এটাই দুঃখের কারণ। মানে আমাদের যে চিন্তাগুলো আসছে সেই চিন্তাগুলো কিন্তু কোনো দুঃখের কারণ নয়, কিন্তু আমরা ভেবে যাচ্ছি কন্টিনিউ সেই মিথ্যা চিন্তাটাকে, এটাই হচ্ছে দুঃখের কারণ। এই চিন্তাটাকে আমরা বন্ধ করতে পারবো না চেপে চুপে, এটাকে কি করতে হবে? অ্যাকসেপ্ট করে নিতে হবে। ঠিক আছে বাবা, তুই আয়, যা করার করবে, যা। আমি না বিরক্ত, আমি না দুশ্চিন্ত, আমি না ভয় পাচ্ছি, আমি না বিরক্ত আছি, আমি আমার কাজে ব্যস্ত আছি। এটাকে বলে মাইন্ডফুলনেস। আপনি নিজের কাজে ব্যস্ত থাকবেন, অটোমেটিক্যালি সেগুলো আস্তে আস্তে কমে যাবে। মনে করো আমি তোমাকে একটি কর্দমাক্ত জলের পাত্র দিয়েছি, যদি আমি জিজ্ঞাসা করি এই জল কিভাবে পরিষ্কার করবে, তুমি কি বলবে? 15 সেকেন্ড নাও এবং দেখো তোমার কি হচ্ছে, অর্থাৎ সমাধান হয়ে যাবে। মানে বিষয়টা কি বলতে যাচ্ছে, যে একটা হয়তো বালতি আছে, সেই বালতির মধ্যে কাদা একদম গোলা আছে, একদম জঘন্য, মানে কালো হয়ে আছে, কাদা যুক্ত জল। তো এখন যদি এই জলটা যদি কাউকে দেওয়া হয়, তো তাকে সে কি করবে? সে যদি খানিকক্ষণ রেখে দেয়, আস্তে আস্তে কাদাটা নিচে চলে যাবে, নিচে চলে গেলে জলটা পরিষ্কার হয়ে যাবে। ঠিক চিন্তাগুলো তাই, যখন আসছে অস্থির হবেন না, নিজের কাজে ব্যস্ত থাকবেন, আস্তে আস্তে সেই কাদাগুলো, চিন্তাগুলো থিতিয়ে যাবে, আপনি আবার আগের জায়গায় চলে আসবেন। সঙ্গে সঙ্গে তাকে সলিউশন করতে যাবে না। সমস্ত চিন্তার নির্দিষ্ট সময় আছে, সমস্ত সমস্যার নির্দিষ্ট সময় আছে যাওয়ার, তাড়াহুড়ো করবেন না। যখন আপনি এমন কোনো কাজ করেন যেখানে আপনি আপনার সম্পূর্ণ সত্তাকে উজাড় করে দেন, তখন আপনার কোনো অনুভূতি হয়? মানে
আপনি একটা কাজ করছেন, আচ্ছা পরেরটা পড়ে নিই তারপর বুঝিয়ে দিচ্ছি। যখন আপনি এমন কোনো কাজ করেন যা আপনাকে সময়ের জ্ঞান হারাতে বাধ্য করে, এইরূপ প্রবাহের মুহূর্তে আপনার কোনো অনুভূতি হয়, মানে বিষয়টা বলছেন যে আমরা যে কোনো যদি কাজ করি, সেই কাজটা এমন কোনো কাজ যেটা করতে করতে সময়ের কোনো জ্ঞানই নেই, এই ধরনের কাজের মধ্যে আমাদেরকে ইনভলভ হতে হবে। এবং আমি যদি এই দুশ্চিন্তাটা করতে করতে ওই দিকে চলে যাই, তাহলে জানতে হবে সেটা সঠিক না, সেটা নেগেটিভ দিকে যাচ্ছি, নেগেটিভ প্রভাবের দিকে যাচ্ছি। আমাকে কি করতে হবে, কাজটা করতে এমন কোনো কাজ চুজ করতে হবে, আমার দৈনিক কাজ যেগুলো আমি প্রতিদিন করি সেগুলোর মধ্যে একদম কন্টিনিউ লেগে থাকতে হবে। আমার চিন্তা আসবে, গুরুত্ব দেবো না, চিন্তা আসবে, গুরুত্ব দেবো না, এবং সেই কাজের মধ্যে যখন আমি একদম বিভোর হয়ে যাব, অটোমেটিক্যালি সেই চিন্তাগুলো কিন্তু হালকা হতে থাকবে। কারণ আমাদের মস্তিষ্ক একই সময় একটি কাজই করতে পারে, দুটি কাজ করতে পারে না। তাই আমরা নিজের কাজে ব্যস্ত থাকলে কিন্তু এই চিন্তা ভাবনাগুলো কিন্তু অনেক কমে, এবং আমরা সেই ধরনের কাজগুলোই করব। ঠিক আছে, আমাদেরকে কিন্তু চিন্তা তাড়াবার দরকার থাকে না। আপনি এমন একটা কাজ দেওয়া হলো আপনাকে, দেখা গেল সেই কাজটা যখন আপনি করতে থাকছেন, সেই যে চিন্তাগুলো আসছে সেগুলো কিন্তু বন্ধ হয়ে যাবে। ধরুন কোনো এক ব্যক্তি অতিরিক্ত দুশ্চিন্তা করছে, হঠাৎ করে দেখা গেল সে পড়ে গেছে, পড়ে গিয়ে তার হাঁটুতে এমন চোট লেগেছে, ডাক্তার বলছে আপনার 3 মাস বাদে আপনি আর হাঁটতেই পারবেন না। তার কিন্তু ওই দুশ্চিন্তাগুলো চলে যাবে, হাঁটু নিয়ে চিন্তা চলে আসবে। আবার হয়তো কোনো একজন মানুষ, তার একটা ছোটোখাটো ব্যবসা আছে, সে দুশ্চিন্তা করছে, হঠাৎ করে দেখা গেলো ব্যবসার মধ্যে কোনো একটা প্রবলেম চলে এসেছে, তার দুশ্চিন্তা চলে যাবে, ব্যবসার চিন্তা চলে আসবে। অর্থাৎ একটা যায় একটা আসে। তো আপনি যদি আপনার কাজে ব্যস্ত থাকতে পারেন, তাহলে আপনার কাজের চিন্তাগুলো থাকবে, এই দুশ্চিন্তাগুলো কিন্তু সরে যাবে বা চলে যাবে। প্রোডাক্টিভ কাজ, আপনাকে এমন কাজ খুঁজে বার করতে হবে যেটা আপনার উপকারে লাগবে। একটু বই টই পড়তে হবে, নাহলে হবে না। এখানেতে দুটো লাইন খুব ভালো লেখা আছে, এই ধরনের লাইন আরও পরবর্তীতেও লেখা আছে, আপনারা শুনবেন যখন তখন বুঝতে পারবেন। জগতে ভালো বা মন্দ বলে কিছু নেই, এবং সবই নির্ভর করে আমরা কিভাবে এটাকে, একটা বিষয়কে পর্যবেক্ষণ করব তার উপর। বিষয়টা হচ্ছে যে আমরা যে চিন্তাগুলোকে বলি না, এটা ভালো, ওটা খারাপ, ওটা মন্দ, ওটা ঠিক নয়, ওটা খুব ভালো, অ্যাকচুয়ালি তেমন না। আমাদের চিন্তার ভালো মন্দ কিছু হয় না, সবই চিন্তা, সবই চিন্তা। এবার আমরা তাকে আমাদের প্রয়োজন অনুযায়ী ভাগ করি। অনেকে, আপনি খুব স্বাভাবিকভাবে দেখুন, একটি মেডিসিন যদি আপনার প্রয়োজন না থাকে, যদি সেটা খায় কেউ, তাহলে সেটা শরীরের ক্ষতি করবে। কিন্তু যদি শরীরের প্রয়োজন থাকে, তাহলে সেই মেডিসিন তাকে জীবন বাঁচাবে। আমরা যে ভাবি না যে মেডিসিন খাবো না, এই ধরনের মেডিসিন খাওয়া উচিত নয়, এই নয় তাই নয়, লোকের থেকে বিভিন্ন রকম জ্ঞান শুনি আমরা, কিন্তু এটা ভুল কথা, এটা ভুল কাজ। অ্যাকচুয়ালি শরীরের যদি প্রয়োজন থাকে, তাহলে সেই মেডিসিন আমাদের কিন্তু সাহায্য করবে, এটা মাথায় রাখতে হবে। আর আমাদের মাথায় যে চিন্তাগুলো আসে, তাকে আমরা ভালো খারাপ বলে বিবেচনা করবো না, আমরা তাকে শুধুমাত্র চিন্তা বলে বিবেচনা করব। সেটা একটা অভ্যাসের কারণে আসছে, এর থেকে বেশি কিছু নেই, এবং চিন্তার কোনো রকম গুরুত্বপূর্ণ জায়গায় নেই, মনে যেন এটা থাকে। ঠিক আছে, আমাদের মন সন্দেহপ্রবণ হয়ে ওঠে, তখন সম্পূর্ণ দেখুন আমাদের এইখানে যে বিষয়টা লেখা আছে, আমাদের মন সন্দেহপ্রবণ হয়ে ওঠে, এবং সেই সন্দেহটাকে যখন আমরা গুরুত্ব দিতে থাকি এবং গুরুত্ব দিয়ে কোনো কাজ করতে থাকি, ধরুন আমার মনে সন্দেহ আসছে, আমার পেছন দিক থেকে কেউ দেখছে আমাকে, এবং দেখার পরে আমার মাথায় এলো, আমি ঘুরে দেখলাম কেউ নেই। 2-1 বার ঘটার পরে আবার যখন সন্দেহটা আসছে, যদি আমরা ঘুরে দেখিস, তাহলে সেটা কিন্তু ঠিক নয়। সেটাকে গুরুত্ব দিলে সেটা অভ্যাসে পরিণত হবে। আমি বোঝাতে পারছি বিষয়গুলো? আচ্ছা, পরবর্তীতে আরও সুন্দর সুন্দর বিষয়গুলো লেখা আছে, আমি অনেকটা গ্যাপ দিয়েই দাগ দিয়েছি গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে। অসাধারণ কথা, অসাধারণ, আপনি ভালো করে বুঝুন এটা কি বলেছে। চিন্তা ভাবনার মধ্যে দিয়েই মানুষ নেতিবাচক অনুভূতিকে আহ্বান করে। যখন আপনি নিজেকে এই বিষয়ের প্রতি অবগত করে তুলবেন, নিজেকে বুঝিয়ে দেবেন যে এই বিষয়টা সম্পর্কে, যে নেতিবাচক চিন্তা আসলেই কিছু নয়, এটা কিচ্ছু নয়, বরং আপনার একটা ভাবনা মাত্র, যেটা আসতেই পারে, তবেই আপনি শান্তির পথে অগ্রসর হবেন। অর্থাৎ এটাকে গুরুত্ব 1% আপনি দেবেন না যখন আপনি ভাবেন যে এটা আসতেই পারে, এটা নেতিবাচক চিন্তা, আসলে এটা কিছুই নয়, এটা আপনি নিজেকে বারবার মনে করিয়ে দিন। যখনই চিন্তাটা আসছে মনে করিয়ে দিন এটা কিচ্ছু নয়, আপনি নিজেকে জানিয়ে দিন নেতিবাচক চিন্তা আসলে কিছুই নয়, বরং আপনার ভাবনা মাত্র। ভাবনা যে কোনো জিনিস হতে পারে, ভালো খারাপ, ঠিক ভুল, বাজে মন্দ, হ্যাঁ, সব কিছুই হতে পারে, এটা কোনো ব্যাপার না। আমরা মানুষ, আমাদের সব রকম চিন্তা আসবে। হ্যাঁ, মূল বিষয় হলো আপনার চিন্তা ভাবনাকে আপনার মনে প্রবেশ করতে বাধা দেওয়ার চেষ্টা করবেন না। দেখুন, এই কথা কিন্তু বারবার বলেছি যে চিন্তা আসবেই,
তাকে বাধা দেওয়ার চেষ্টা করলেই মনে হবে, মস্তিষ্ক মনে করবে এটা গুরুত্বপূর্ণ চিন্তা, বারবার দিতে থাকবে। আর যদি ভাবে না না এটা তো আমার ভাবনা মাত্র, কি আছে, চিন্তা আসবে, সেটাকে নিয়ে ভেবে সময় নষ্ট করে লাভ নেই, বেকার। চিন্তা তো আসবেই, প্রত্যেক মানুষের আসে, সবার আসে, 800 কোটি মানুষের আছে। আমি তো আলাদা কিছু না। এই চিন্তাটাকে গুরুত্ব না দিলে, 2-4 দিন গুরুত্ব না দিলেই চলে যাবে। নিজের কাজে ব্যস্ত থাকা, নিজেকে নেগেটিভ কথা কন্টিনিউ বলবেন না, আমি অস্থির, আমি অস্থির, আমি অস্থির, পারছি না, পারছি না, বলবেন না। না না, সবার মাথায় এগুলো আসে, আমি পারছি না, তো সবাই কি গুরুত্ব দেয়? আমিও দেবো না, আগে কি দিতাম না, এখনো দেবো না। একদম এইভাবে সিম্পল ভাবে ভাবুন। এখানে একটি বিষয় লেখা আছে, এই বিষয়টা আমি অল্প একটু পড়বো, বাকিটা আপনারা পড়বেন যদি বইটা কেনেন, খুব মজা পাবেন। একটি পিয়ানোতে 88টা রিড থাকে এবং সেই রিডগুলো কিন্তু নির্দিষ্ট কোনো শব্দ করে এবং এক একটা শব্দের জন্য এক একটা রিড, কিন্তু কোনো রিড কিন্তু ভুল বলে চিহ্নিত নয়। আমরা অনেক সময় বলি যে ভুল শব্দ বাজাচ্ছে, ভুল বাজনা বাজাচ্ছে, ভুল বলে কিচ্ছু নয়, সঠিক গানের সঙ্গে সঠিক বিষয়টা বাজছে না, তার জন্য আমরা তাকে ভুল বলছি, অ্যাকচুয়ালি ভুল না। ঠিক সেই রকমই আমার যে চিন্তাটা আসছে, সেটা আমার যে সময় আসার দরকার সে সময় আসছে না, বা আমি তাকে ভুলভাবে বুঝছি, তার ফলে আমি ভুল বলছি তাকে, কিন্তু চিন্তা কোনো ভুল কিচ্ছু নয়। এগুলোকে সিম্পল ভাবে নিতে হবে। ওই আগের কথাটা, আগের লাইনটা, যে নেতিবাচক ভাবনা চিন্তার মধ্যে দিয়েই মানুষ নেতিবাচক অনুভূতিকে আহ্বান করে। যখন আপনি এটাকে রক্তের সাথে মিলিয়ে নিন, যখন আপনি নিজেকে এই বিষয় প্রতি অবগত করে তুলবেন, নেতিবাচক চিন্তা আসলেই নিজেকে বলবেন এটা কিছুই নাই, বরং ভাবনা মাত্র, তবেই আপনি শান্তির পথে অগ্রসর হবেন। এটা কিন্তু বাস্তব, এটা যদি প্র্যাকটিস করতে পারেন দারুণ কাজে লাগবে। দেখুন বইটা কিন্তু ম্যাজিকের মতো কাজ করবে যদি ঠিকঠাক করে বুঝতে পারেন, ঠিকঠাক করে কাজে লাগাতে পারেন। জগতে ভালো মন্দ ঠিক ভুল খোঁজার পরিবর্তে সত্যটাকে খুঁজুন। দেখুন কথাটা কি বলছে, জগতে ভালো মন্দ ঠিক ভুল খোঁজার দরকার নেই, সত্যটাকে খুঁজুন। আপনার ইসিজি রিপোর্ট আছে, ডাক্তার বলেছে আপনি ওকে, আপনার চিন্তা ভাবনা আসছে, কিছু ঘটছে না, এটাই তো সত্য। তাহলে এই সত্যটাকে আপনি বুঝুন। ভালো মন্দ ঠিক ভুল একে তাড়াবার চেষ্টা করবেন, এর সঙ্গে লড়াই করার চেষ্টা করবেন না, সত্যটাকে শুধুমাত্র ধরবেন, আর কিচ্ছু না, এমনি রিল্যাক্স হয়ে যাবেন। সত্য কখনো বিষয়ভিত্তিক বা ব্যক্তিভিত্তিক হয় না, সত্য সবার জন্য সমান হয়। একটা ইসিজি রিপোর্ট আপনি করেছেন, ইকো রিপোর্ট করেছেন, আপনার সময় খারাপ যাচ্ছে না, তাও আপনি বলছেন সময় খারাপ যাচ্ছে। আপনি এই ইসিজি রিপোর্ট, ইকো রিপোর্ট নিয়ে আপনি পৃথিবীর যে কোনো ডাক্তারের কাছে যান, সবাই একই কথা বলবে, কিন্তু আলাদা কিচ্ছু বলবে না। সুতরাং যেটা সত্য সেটা সত্যই। আপনার যে চিন্তাটা আসছে সে আপনাকে কোনো ক্ষতি করছে না, তার সঙ্গে ধাক্কাধাক্কি মারপিট করার দরকার নেই, তাকে বরং ভেবে নেওয়া এটা শুধু একটা ভাবনা মাত্র, আসছে চলে যাবে, ঝামেলা করে লাভ নেই। একদম এইভাবে ভাবুন, রিল্যাক্সে থাকবেন। দেখুন বই পড়ার কি মজা দেখুন। আচ্ছা, এই অধ্যায়ে আমাদের আলোচনার বিষয় হবে কিভাবে আমরা চিন্তা ভাবনা ঊর্ধ্বে গিয়ে জীবনযাপন উপযুক্ত পথ অনুসরণ করব। এটাকে আপনারা পড়বেন, এটা না মানে পুরো বিষয়টাকে পড়ার দরকার, পুরো ফ্যাক্টরটাকে বোঝার দরকার, তবে কিন্তু ব্যাপারটাকে বুঝতে পারবেন। ঠিক আছে, যে আরো অনেকগুলো বিষয় আমি আপনাদের সঙ্গে আলোচনা করব, চিন্তা নেই। আচ্ছা, এই বিষয়টি সত্য যে আমরা আমাদের জীবনের কোনো কিছুকেই নিয়ন্ত্রণ করতে পারবো না। দেখুন বিষয়গুলো কিন্তু আমি বিভিন্ন সময় ভিডিও আলোচনা করেছি, তবে একটি বিষয় যা আমাদের নিয়ন্ত্রণাধীন তা হলো আমাদের ভাবনা চিন্তা, কি করবো আর কি করবো না। তার মানে আমরা চিন্তাটাকে গুরুত্ব দেবো না দেবো না এটা আমাদের হাতে আছে। পৃথিবীর কোনো কিছু নিয়ন্ত্রণ করতে পারবেন না আপনি, ছেড়ে দিন, ওপরওয়ালা আছে তো, কেন টেনশন নিচ্ছেন, যাবে দেখা যাবে, এগিয়ে যান। এগিয়ে যাওয়ার পথ তখনই পাওয়া যায় যখন আমরা সেই পথে চলা শুরু করি। দেখুন এটা ইম্পর্টেন্ট জিনিস, এটাকে আপনি বিভিন্নভাবে নিতে পারেন। কথাটা কিন্তু অসাধারণ কথা। দেখুন আমি বারবার বলি যে আমাদের এক্সারসাইজ করতে হবে, যোগা করতে হবে, প্রাণায়াম করতে হবে। আপনি নিজের জন্য একটু ইনভেস্ট করুন না, 45 মিনিট 40 মিনিট আপনি হাঁটুন না। কেন হাঁটছেন না? এক একজনকে 2 বছর ধরে বলেছি, সে হাঁটছে না, সে মিথ্যা কথা বলে হাঁটছি, সে নিজেকেই ঠকাচ্ছে, আর কিচ্ছু না। আপনি যদি 45 মিনিট প্রতিদিন হাঁটেন, আপনি অটোমেটিক্যালি স্বাভাবিক লাইফেতে চলে আসবেন। আপনি যদি এক্সারসাইজ করেন, পজিটিভ যেভাবে চিন্তাগুলো বইয়ের মধ্যে লেখা আছে করেন, আপনি অনেক ভালো থাকবেন। আপনি যদি নিজেকে সময় না দেন তাহলে ডেভেলপ হবে না। এগিয়ে যাবেন তবেই না এগিয়ে যাবেন। আপনি যখন এগিয়ে যাবেন পথ এমনি প্রশস্ত হয়ে যাবে, ভালো থাকা এমনি শুরু করবেন। আপনি প্লিজ, হাত জোর করে বলছি, আমি ডাইরেক্টলি হাত জোর করে বলছি, প্লিজ আপনারা এক্সারসাইজ করা শুরু করুন, হাঁটুন, আর প্লিজ ফোন করবেন না, খবরদার। যাই হোক, আচ্ছা এখানে আরো একটি বিষয়, বেশিরভাগ সমস্যাগুলোকে আমরা ভালো করে দেখুন, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। বেশিরভাগ সমস্যাগুলোকে আপনারা সমস্যা বলে
আপনার সমস্যা বলেই মনেই হবে না যখন আপনি সেগুলোকে সমস্যা হিসাবে গণ্য করা বন্ধ করে দেবেন। কি অসাধারণ কথা! বেশিরভাগ সমস্যাকে আপনার সমস্যা বলেই মনেই হবে না যখন আপনি সমস্যাগুলোকে সমস্যা বলে গণ্য করে দেবেন। অর্থাৎ আমার লাইফের এটা প্রবলেম না, প্রবলেম অন্য আছে, সেটাকে সমাধান করতে হবে। আমার সন্তান, তার পড়াশোনা, আমার ওয়াইফ, আমার পরিবার, আমার কাজবাজ, আমার কেরিয়ার, আমার দোকান, আমার নিজস্ব পড়াশোনা, আমার নিজস্ব কাজবাজ, এটা যখন ইম্পর্টেন্ট, তখন আমার কাছে এগুলো কোনো ইম্পর্টেন্ট নেই। আমার কাছে এগুলো সমস্যা হয় না। আমার যদি সমস্যার জীবনের যদি 100টা লিস্ট করেন, এই সমস্যাটাকে আপনি 100 নম্বরে ফেলে রেখে দেন, যার কোনো গুরুত্বই নেই, তবে আপনি কিন্তু রিল্যাক্স অনুভব করবেন। এটা কিন্তু আপনাকে কোনো ক্ষতি করেনি। আপনি বাস্তবে চিন্তা করুন, 2 বছর ধরে 3 বছর ধরে যাদের চিন্তা আসছে, কি ক্ষতি করেছে আপনি লিখে দেন। এই ক্ষতি করেছে আপনার ফিজিক্যাল ক্ষতি, কিচ্ছু হয়নি বাবা, টেনশন করেন না এত। আপনার মনে হবে যে আপনারা জীবনে এত শান্তিতে আপনি কখনোই অনুভব করেন। মানে কি বলছেন? উনি বলছেন যে এইভাবে যদি আমরা ভাবতে পারি, আপনি ভাববেন যে এত শান্তিতে আপনি কখনোই আগে পাননি। তাহলে আবার লাইনটা পড়ি, বেশিরভাগ সমস্যাকে আপনার সমস্যা বলেই মনে হবে না, বেশিরভাগ সমস্যাকেই আপনার সমস্যা বলে মনে হবে না যখন সেগুলোকে সমস্যা হিসাবে গণ্য করাই বন্ধ করে দেবেন। আপনার চিন্তা আসছে, টেনশন আসছে, হাত ঝিনঝিন করছে, পা ঝিনঝিন করছে, গুরুত্ব দিচ্ছেন না, নিজের কাজে ব্যস্ত থাকছেন, অটোমেটিক্যালি বিষয়গুলো নেগলেক্ট হয়ে যাবে। ঠিক আছে? যা অজানা তা অনিশ্চিত, যা অজানা তা অনিশ্চিত। অ্যাংজাইটি অজানা, যার জন্য আপনি ভাবছেন কি রে বাবা, কি হবে, কি হবে, ওই হবে, তাই হবে, কিচ্ছু হবে না। আপনি জানেন না বলে আপনি অনিশ্চিততার মধ্যে ভুগছেন, যার ফলে আপনার টেনশন বাড়ছে। অনিশ্চিত বিষয় আমাদেরকে টেনশন দেয়। আশ্চর্য বিষয় এই যে যখন মানুষ সুখ এবং শান্তি অনুভব করে, ভালো করে দেখুন, যখন মানুষ সুখ এবং শান্তি অনুভব করে, তখনই সে পুনরায় চিন্তা ভাবনায় লীন হয়ে যায়। দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট থিং। আমরা ভাবি যে শান্তিপূর্ণ জীবন কাটবে, আরামদায়ক জীবন কাটবে, শান্তিতে দিন কাটাবো, আর যন্ত্রণা ভাল লাগছে না। এই চিন্তা ভাবনাই কিন্তু আমাদের এই চিন্তা ভাবনার মধ্যে ঢুকিয়ে দেয় আপনার আমার পৃথিবীর 800 কোটি মানুষের জীবন, মানে কি বলবো, লড়াইয়ের। আমাদের ভালো খারাপ, হাসি কান্না, দুঃখ, খারাপ সময়, ভালো সময়, সমস্ত কিছু থাকবে, উত্থান পতন সব কিছু থাকবে। এটাই লাইফ, এটাই নর্মাল লাইফ। এটাকে যখন আপনি মেনে নেবেন, অ্যাকচুয়ালি আপনি সুখে এবং শান্তিতে থাকতে পারবেন। ভালো করে দেখুন এখানে কি লিখছে। আশ্চর্য বিষয় এই যে যখন মানুষ সুখ এবং শান্তির অনুভব করে, কি সুখে শান্তিতে থাকবো, আপনি কল্পনা করছেন, তখনই গেলেন আপনি। আপনি ভাবুন যে আপনার প্রতিদিন টেনশন আসবে, চিন্তা আসবে, তার সঙ্গে আপনি লড়াই করবেন, তাকে হারিয়ে দেবেন, গুরুত্ব দেবেন না, নিজের মতো থাকবেন, হাসবেন, খেলবেন, লোকের সঙ্গে কথা বলবেন, তবেই আপনি ভালো থাকতে পারবেন। এটাই মেন কথা। এটা করতে পারলে দারুণ কাজ হবে আপনাদের। আচ্ছা, কারণ তার পক্ষে ভীতিহীন জীবনযাপন এক অপরিচিত বিষয়, এবং যা অপরিচিতই তাই অনিশ্চিত। বিষয়টা বুঝতে পারছেন? আপনি যখন সুখ শান্তির কথা চিন্তা করবেন, তখন আপনার ভয় লাগবে যে অশান্তি আমার লাইফে আসবে না তো, অশান্তি আপনার লাইফে আসবে না তো। আর আপনি যদি ভাবেন দূর বাবা, প্রতিদিন সমস্যা থাকবে, প্রতিদিন তার সমাধান আছে, কি হবে এত টেনশন করে, 2-4 দিন বাদে এমনি হয়ে যাবে। আর নিজে থেকেই 90% সমস্যার সমাধান হয়ে যায়। এত টেনশন নিয়ে লাভ নেই, ছেড়ে দাও, নিজের কাজ করো, তখনই আপনি ভালো থাকবেন। এই জায়গাটা, এই লাইনটা ইজ মোর ইম্পর্টেন্ট। আমি এটার ফটোটাকে তুলে দিয়ে দেবো, ভালো করে দেখবেন। এছাড়া বইটাতে অনেক কিছু বিষয় আছে, এইখানেতে পরপর দেয়া আছে দেখুন। চিন্তা ভাবনা দূর করার উপায়, চিন্তা ভাবনা দূর করার কর্মসূচি, এগুলো দেওয়া আছে। এই বইটার দাম কিন্তু খুব একটা বেশি নয়। আমি আপনাদেরকে বলবো যেটা কিনতে, এটা 250 টাকার থেকে হয়তো কমে পেয়ে যাবেন। এই হচ্ছে বইটি অসাধারণ লেখার। ইংলিশ ভার্সানটা তো অপূর্ব, বাংলা ভার্সান করেছেন এখানেতে ম্যাডাম অনিন্দিতা ঘোষ, যথেষ্ট ভালো লিখেছেন ম্যাডাম। আপনারা প্লিজ চেষ্টা করবেন যে এটা পড়ার। যদি না পড়েন, যদি অডিও বুক পান, সেখান থেকে পড়তে পারেন। কিন্তু বই পড়লে যে অনুভূতি হয়, কি মানে অডিও বুক শুনে সেই অনুভূতি হয় না। আমি জাস্ট বইটা সম্পর্কে একটু বললাম, কত গুরুত্বপূর্ণ বিষয় লেখা আছে। তাহলে এই বইটি থেকে সারমর্ম আপনি যেটা ব্যবহার করতে পারেন, প্রথম কাজ হচ্ছে আপনি নিজের প্রতি ইনভেস্ট করুন। ইনভেস্ট বলতে সময়, এক্সারসাইজ করুন, সারাদিন ব্যস্ত থাকুন, আনন্দতে থাকুন, চিন্তা ভাবনাগুলোকে গুরুত্ব দেবেন না, শুধু মনে করিয়ে দেবেন এটা ভাবনা মাত্র, এমন কোনো বড় বিষয় নয়। আপনার অস্থিরতা, আপনার বিরক্ততা গুরুত্ব তখনই পাবে যখন আপনি সেইটাকে গুরুত্ব নিয়ে বসে থাকবেন। আর আপনি যদি তাকে গুরুত্ব ছেড়ে দিয়ে নিজের কাজে ব্যস্ত থাকেন, আস্তে আস্তে কিন্তু এগুলো কমে যাবে। এই ভিডিওটা দরকার লাগলে আবার রিপিট করে দেখবেন। কিন্তু আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে এই ধরনের বই, পাতলা বই, যদি একটা মানুষ চিন্তা করেন এই বইটাতে যদি এতটা বিষয় থাকে, এই ধরনের বই, এই ধরনের একটা বই কত পেজের বই,
এই বইটা খুব বেশি হলে 143 পেজের বই। 143 পেজের বই আপনি যদি পড়েন, আপনি যদি সব থেকে কমও পড়েন, আপনার খুব বেশি হলে 1 মাস সময় লাগবে। আপনি এই ধরনের বই যদি 1 বছরে 10টা কমপ্লিট করেন, আপনার কিছু বাকি থাকবে বোঝার? সব বুঝে যাবেন। আপনি এতটা ভালো বুঝে যাবেন, আপনি নিজে তো ভালো থাকবেন, অন্য আরো 10 জনকে ভালো রাখতে পারবেন। তাই এই ধরনের বইগুলো পড়ুন। কিছু কিছু পিডিএফ এমনি পাওয়া যায়, সেগুলো ওখান থেকে ডাউনলোড করেও পড়তে পারেন। খুব ভালো ভালো বই। আমি বেশ কিছু বইয়ের লিঙ্ক সবসময় দিয়ে দিই। দেখবেন ভিডিওর পাশে প্রোডাক্ট বলে আইটেম আছে, সেখানেতে দেওয়া থাকে, সেখান থেকে আপনি দেখতে পারেন। দেখে আপনার কাছাকাছি কোনো জায়গা থেকে কিনতে পারেন, ওখানে অনলাইনেতে আপনি নিতে পারেন। যেখান থেকে সুবিধা আপনারা নিন, আপনারা পড়ুন। আপনারা না পড়লে বিষয়টা থেকে বেরোতে পারবেন না, ভালো লাগবে। আর আপনারা যদি প্লিজ হাত জোর করে বলছি আবার, প্লিজ আপনারা এক্সারসাইজ করুন। এক্সারসাইজ না করলে হবে না, সকালবেলা বিকেলবেলা এক্সারসাইজ করুন। আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, নির্ভরশীল হয়ে উঠবেন না। নির্ভরশীল কিন্তু মারাত্মক বিষয়। নির্ভরশীলতা থেকে বেরিয়ে যান, দেখবেন যে আপনার কনফিডেন্স ধীরে 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 বেড়ে যাবে। চিন্তা আসবে, চিন্তা চলে যাবে। চিন্তার সঙ্গে মারপিট করার দরকার নেই। একটা জিনিস মনে রাখবেন, আপনার অতীত বা আমার অতীত যেটা ঘটে গেছে সেটা আমরা পরিবর্তন করতে পারবো না। ভবিষ্যৎ আমাদের ওপরওয়ালা তার জন্য আছে, এত টেনশন নেওয়ার দরকার নেই। বর্তমানে ফোকাস করুন, তাহলেই ভালো থাকবেন। নির্দিষ্ট সময় খাওয়া দাওয়া করুন, ঘুমোতে যান, পরিবারের সঙ্গে সময় কাটান। নিজেকে বারবার একই নেগেটিভ কথা বলবেন না, তার একটা লিস্ট করে নিন। সেগুলো বলবেন না, এগুলো বাদ দিয়ে দেন। আপনি 15 দিন 1 মাস করে দেখেন না, কি হয় দেখুন। থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সট ডে আবার অন্য একটা ভিডিও নিয়ে কথা হবে। থ্যাংক ইউ।